গত পর্বে আমরা ঠিক এখানেই শেষ করেছিলাম। তো আমাদের যাত্রা এই পর্বে এখান থেকে শুরু। আমরা ধীরে ধীরে বনের মধ্যে চলে যাচ্ছি আস্তে আস্তে। সাপের মতো পেঁচানো একটা গাছ, কি গাছ এটা ঠিক বলতে পারবো না। যারা উদ্ভিদ বিষয়ে জ্ঞান রাখেন তারা গাছ দেখলেই বুঝতে পারবেন, কিন্তু প্রাকৃতিক যে একটা সৌন্দর্য, সূর্যের যে আধো আধো, এই রাস্তাটাই এই গহীন বাঁশবনে প্রবেশের হচ্ছে মেইন পয়েন্ট, এবং এই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগোবো। কি রে ভাই, এই ভর দুপুরে কি শুনশান নীরবতা, কেমন মনের মধ্যে একটা ধুক ধুক ভাব চলে আসছে এই আবহাওয়া দেখে। এই বনের মূল বৈশিষ্ট্য হচ্ছে এই বনটার অধিকাংশ জুড়েই বাঁশ দ্বারা আচ্ছাদিত, যার কারণে একে গহীন বাঁশ বনও বলা হয় এই এলাকায়। মাঝে মাঝে ওই সাপের মতো পেঁচানো গাছগুলো চোখে পড়তেছে। বনের মধ্যে কাকাকে দেখে হেভি ভয় পাইছি সবাই আমরা। কোন রাস্তা দিয়ে গেলে আমাদের জন্য সুবিধা হবে বা কোন রাস্তা থেকে কোন দিকে যাব সেটা আমরা বুঝতে পারতেছিলাম না। তার মধ্যে মেইন সমস্যা হচ্ছে পিচ্ছি বারবার পড়ে যাচ্ছে এই বনের মধ্যে। কান্নাকাটি অস্থির জেদ ধরছিল, যার কারণে ওকে আনতে হয়েছে বড় ভাইয়ের সাথে, মুন্নার সাথে। এই গহীন বাঁশ বনে আমরা যেটা খুঁজতেছিলাম একটা মাঝারি টাইপের বা একবারে ছোট টাইপের তল্লা বাঁশ। কাকার পরামর্শই আসলে এই জিনিসটা আমরা খুঁজতেছিলাম। কি পোকা, মৌমাছি না মাছি, কি এগুলো? কি যেন মরে আছে, বাজে গন্ধ। এমন নৌকা সাইজের বাঁশ পাচ্ছু? মোটা সাইজের বাঁশ কাটলে ভালো হবে রে। দেখি কি সাইজের বাঁশ এটা। হ হ হ, চলবি চলবি, এটাই নে। এই অন্য বাসে এমনি একটা ঘোরার চোট মারুক রে। ওই কাকা বসে আছে তাও নেওয়ার জন্য, তাড়াতাড়ি কর। যে ভয়ঙ্কর চেহারা কাকার, ভয় করছি প্রথমে। পিচ্ছি তুই আনা, অমুক সর অমুক সর অমুক সর, বাস নিয়ে আসে। ভাই কর, কারো গায়ের জান না লাগে, আস্তে ধীরে ভাই কর। এই মুন্নারে কয়েক ভাগ করা লাগবে এই বাসে। ফালা ফালা ফালা, আমি ইয়া করছি। কই এখানে কাটমো, এখানে কাটমো। ধরিস, নিচে কিছু দে, নিচে কিছু দে। এটি সে মারলাম। হ্যাঁ, এই সাইজের বাস দিয়ে চলবি, সমস্যা নাই, এটা দিয়ে কাজ হবে। থাক, মাথাকে আমার থেতলে গেল রে। ওইখানে ফেলে দে, তো কাটে ফেলে দে ওইখানে। হ্যাঁ, ওটি কাট। আমাদের সুরক্ষার জন্য আমরা মূলত এই বাসগুলো কাটতেছি অবাঞ্ছিত যদি কিছু চোখের সামনে চলে আসে, তাহলে নিজেদের নিরাপত্তা মাইরটা মিশে যাচ্ছে। যাতে রক্ষা হয়, সেই জন্য আমরা বাসগুলো এগুলো হাতে রাখতেছি।
ধর এটা আনা সাইজ কর। ও ওইখানে ফেলে দে। এমাই দলে লিস নে, কাক দোয়া লিখবি, কাক দোয়া লিখবি, কাগজ আছে দাঁড়াবে দেখি ক্যাঙ্কা হচ্ছে আগে দেখেলি। ঠিক আছে, বাঁশ কাটার পরে বাকি অংশগুলো আমরা কাকাকে দিয়ে দিচ্ছি, উনি যাতে বাসায় নিয়ে অন্য কোনো কাজে এসব ব্যবহার করতে পারেন। মুন্না ভালোই হচ্ছে রে, ভালোই, এটা দিয়ে ভালোই কাম হবেই। যাতে থাক, পরে রেস্ট করবো নি, চল আগে যাই, ভিতরে যাই, ভিতরে যাই। অত ভয়ঙ্কর কিছু বাইর হবে না, ছোটোখাটো বাইর হলে ফাটা এলা যেমন সমস্যা নাই। পুরা দুপুরবেলা, তাই গায়ের মধ্যে ছমছম করতেছে, তাহলে রাত্রে আসলে কি রকম অনুভূতি হতো রে, সেই রকম একটা পরিবেশ, অন্যরকম ফিলিংস। তোর আবার হঠাৎ কি হলো? চতুর্দিকে খালি বাঁশ আর বাঁশ, শুধু বাঁশ, খালি বাঁশ। বেশ গহীন বাঁশবনের মধ্যে চলে আসছি, কোন দিকে যাব বুঝতে পারতেছি না। আমরা জঙ্গলের মধ্যে একবারে চলাফেরা করতেছি, আমরা জঙ্গলে। এই বনের কিছু বন্য ফুল আমরা লক্ষ্য করলাম, দেখতে খুব সুন্দরই লাগতেছে, বনো বনো একটা ভাব। এরিয়া তাড়াতাড়ি আয়, ওর মধ্যে বেরো, বাড়ি মারিস কে ওগুলার মধ্যে, আস্তে আস্তে বেরো। এই ফুলের মধ্যে আবার বেশি হচ্ছে। কিরে ক্লান্ত হয়ে গেছিস? অল্প বিশ্রাম শেষে আবার আমরা যাত্রা শুরু করলাম। এই অংশটা বনের মধ্যে একটু জঙ্গলের ঘনত্বটা কম, সূর্যের আলো বেশ ভালোই পড়ছে এদিক সেদিক। হাঁটতে হাঁটতে একটা পানি শূন্য পুকুরও দেখতেছি, এখানে কুয়ার মতো একটা জিনিস দেখা যাচ্ছে। সামনের দিকে আবার হাঁটতে শুরু করলাম আমরা। আমাদের এই ছোটোখাটো টোটাল টিমের নেতৃত্ব দিচ্ছে হচ্ছে মুন্না, শ্রাবণ হোসেন মুন্না, সে এখানকার স্থানীয়ই অবশ্য। সন্ধান পাওয়া গেছে কি? কিছুক্ষণ অবস্থান করবো। পাতাগুলো একটা অবিশ্বাস্য পাতা, এই পাতাগুলো ফুটান যায়, লক্ষ্য রাখুন পাতার দিকে। শব্দ হাতে ক্যামেরাতে বোঝা যাবে না, শব্দ হয়। এই পাতার নাম হলো ছিটকি পাতা। কিটকি পাতা। আমার টিমমেটরা জানালো যে এখানে নাকি আর্মিরা ক্যাম্প করে তাদের ট্রেনিং এর অংশ হিসেবে। একটা গাছের গুড়ির মতো অংশ পেয়েছে, এখানে মাইন একটু বসে জিরিয়ে নিচ্ছে, দেখতে বেশ সুন্দরই লাগতেছে গাছের গুড়িটা। আমরা এখন যেদিক দিয়ে যাচ্ছি একবারে বনের সাইড দিয়ে, এই সাইডে আবার পাশের গ্রামের অধিবাসীরা ধানের চাষ করেছে, দেখতে বেশ ভালোই লাগছে। ওই পাশে একটা পুকুরও আছে। এটা হচ্ছে তাল পাতা, অনেকে এইটা দিয়ে হাত পাখা বানায়, আমরা গরমে দেখি। এই মনে বনের কিনারা ঘেঁষে হাঁটতে হাঁটতে এই রাস্তাটা আবার বনের গভীরে প্রবেশ করেছে। এখানে হচ্ছে যে বর্ষাকালে ঝর্ণার মতো পানি পড়ে, এখানে কিন্তু গর্তটা হয়ে গেছে উপর থেকে জঙ্গলের মধ্যে। এ কি রে ওটা, ওদিকে একটা শিয়াল দৌড় মারলো দেখছু? এই গর্তটা হচ্ছে শিয়ালের গর্ত। এখানে রাত বিরাতে যখন রাত্রে শিয়াল বের হয়
আর দিনের বেলা তারা এখানে থাকে। এখন দিনের বেলা আমাদের বেড়া আমরা উপস্থিতিতে দেখাতে শিয়ালটা পারছি না। কিছুক্ষণ আগে দৌড় দিয়ে চলে গেল। তো আমরা ভিডিওতে এই যে উঠেনি। এখানে ভিডিওতে শিয়ালটা দেখাইতে পারলাম না। এই ভিডিও করতে করতে দৌড় দিছে, এইখানে শিয়ালটা অবস্থান করতেছিল এবং এখান থেকেই সে বের হয় রাতের বেলা, দিনে থাকে ভিতরেই। আশেপাশে গ্রাম থেকে অনেকেই এই বনে আসে বাঁশের পাতা কুড়ানোর জন্য, তারা জ্বালানি হিসেবে ব্যবহার করে। একটা বাঁশের জঙ্গলের মধ্যে এর আগে আসা হয়নি। এটাই দাঁড়িয়ে এত সুন্দর সিনারি দেখতে পাচ্ছি, বাঁশবনের পুরো মানে অস্থির একটা চিত্র ধরা পড়ল। বিভিন্ন ডিজাইনের আঁকা বাঁকা হয়ে একটা সুন্দর একটা মানে যেরকম চিত্রশিল্পীরা ছবি আঁকায় সেরকম অনেকটা যে ভিউ এখানে না দেখলে বোঝা, ক্যামেরাতেও ভালো বোঝাইতে পারতেছি না এই অবস্থা। এই পুরো অংশের উপরটা পুরো বাঁশের কচি পাতা দ্বারা আচ্ছাদিত, দেখতে এত চমৎকার। বৈশাখ মাসে যদি এত সুন্দর হয় এই সিনারি, বর্ষাকালে আরও কত না সুন্দর হবে এটা। ও এটা বলতেই ভুলে গেছি যে এই বাঁশবনটা কোথায়। এটা বগুড়া জেলায় অবস্থিত, বাংলাদেশের বগুড়া জেলায়। বনানী থেকে সামনে একটু গিয়ে হিন্দুপাড়াতে এই বাঁশবন অবস্থিত। এই তোরা উপরে কি করিস নাম, উপর থেকে আরও দেখতে সুন্দর লাগতেছে না পুরা বাঁশবনকে? আমারও তো ক্লান্তি লাগতেছে, একটু বসে রেস্ট নেওয়া দরকার। হালকা বিশ্রাম শেষে আবার আমরা নতুন উদ্যমে যাত্রা শুরু করলাম। তো আমরা একবারে পশ্চিম প্রান্তে চলে এসেছি। মুন্নাও জানালো যে হ্যাঁ, বনের একবারে পশ্চিম দিকে আমরা চলে এসেছি। তো এখানের একটু পরেই হয়তো বা বনটা শেষ হয়ে যাবে। একটু হাঁটতেই হুট করে একটা আশ্চর্য রকমের জিনিস আমাদের চোখের সামনে পড়লো। সেটা হচ্ছে যে কে যেন নৌকা আকৃতির করে মাটি কেটে রেখেছে, গোলাকৃতি, পুরো গোল না, ডিম্বাকৃত বলা চলে না। তো এই আকৃতির মাটি যেন কে কেটে রেখেছে এবং দুই পাশে তিনটা তিনটা করে বাঁশ পোতা রয়েছে, 3-4টা করে। তো এই বিষয়টা বুঝতে পারলাম না, রহস্যটা উদ্ঘাটন করতে পারলাম না। মুন্নাকেও জিজ্ঞেস করলাম, ও কিছু বলতে পারলো না। ও শুধু বলল এটা নৌকা আকৃতির একটা শেপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। পাশে কাউকে চোখেও পড়তেছে না যে যাকে জিজ্ঞেস করে বিষয়টা একটু উদ্ঘাটন করতে পারবো। কিছু বুঝে উঠতে পারলাম না, তাই আমরা নৌকা আকৃতির এটা নৌকা ভেবেই মাঝি হিসেবে আমরা একটু বসে ছবি তোলার চেষ্টা করলাম, 2-1টা পোজ দিলাম। তো মুন্না উপর থেকে আমাদের কিছু ছবি নিল। এই ছবিগুলো নেওয়ার জন্য আমাদের টিমের মুন্না একেলা বাস বেয়ে বেয়ে উপরে উঠে অনেক কষ্ট করে ছবিগুলো নিল। অসংখ্য ধন্যবাদ শ্রাবণ হোসেন মুন্নাকে এই ছবিগুলো নেওয়ার জন্যে। বনের মধ্যে ঘুরতে ঘুরতে যে ভয়ভীতি নিয়ে বনের মধ্যে ঢুকেছিলাম, আসলে সেই ভয়ভীতি কেমন যেন কাটিয়ে উঠেছি। মনে হচ্ছিল যে আমরা এই বনেরই বাসিন্দা, বেশ আপন মনে হচ্ছিল এই বনটাকে। এমন একটা স্পটে দাঁড়িয়ে আছে যেখানে এই বাঁশবনের সবচেয়ে সুন্দর ভিউটা এখান থেকেই চোখে পড়তেছে আমার। চতুর্দিকে তাকালে এত মনোরম প্রাকৃতিক সৌন্দর্য আমার চোখের সামনে ভেসে উঠতেছে, যেটা বলে আমি বোঝাইতে পারবো না। Amazing, mind-blowing sound. It's a natural sound.
সাপের মতো পেঁচানো গাছগুলো দেখলেই ভয় করে বনের মধ্যে এগুলো, কিন্তু ভয়ঙ্কর সুন্দর। সূর্যের আলো যেন ফাঁক ফোকর খুঁজতেছে এই বনে প্রবেশের জন্য। সোনালি রোদে পাতাগুলো যেন একটা অন্যরকম সৌন্দর্য ধারণ করেছে। বনের ঠিক শেষ প্রান্তে আমরা বনের ডেঞ্জার জোন পার হচ্ছি। লোকালয়ে প্রবেশ করে একটা সুন্দর বটবৃক্ষ আমাদের চোখে পড়লো। সবাই বিশ্রাম নিচ্ছে, প্রশান্তির বিশ্রাম। বট গাছটা কি সুন্দর না? আমরা পুরো দস্তুর লোকালয়ে প্রবেশ করে ফেলেছি। আমাদের যাত্রাটা এখানেই সমাপ্ত হচ্ছে।